বন্ধুরা, আজকে এই 12 কোচের এসি ইউমিউ লোকাল করে আমি যাব মায়াপুর মাত্র 2 ঘন্টায়। দেখুন, এখন আমাদের পাস কাটিয়ে চলে যাচ্ছে বারাণসী শিয়ালদাহ অমৃত ভারত এক্সপ্রেস। ট্রেন ছুটছে একেবারে কিন্তু 99, 100, 101 স্পিডে। দেখুন, কৃষ্ণনগর থেকে একদম মায়াপুর ইস্কন পর্যন্ত যাওয়ার বাস রয়েছে। বন্ধুরা, এই হচ্ছে একেবারে নবনির্মিত হোটেল সানশাইন ভিলা। এই দেখুন, রুমটা জাস্ট দেখুন, ওহো সেরা সেরা। গুড মর্নিং সবাইকে, নতুন সকাল আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 9:35 এবং আমি রয়েছি শিয়ালদহ স্টেশনের ঠিক বাইরে। কারণ আজকে শিয়ালদহ থেকে এসি লোকাল ধরে আমরা যাব মায়াপুর। চলুন, ঘড়িতে অলরেডি সময় 9:35 এবং 9:48 শিয়ালদহ থেকে কৃষ্ণনগর এসি লোকাল ছাড়বে। আগে টিকিটটা কেটে নিই, চলুন। এসি ইউমিউ কিন্তু এটিভিএম মেশিনে দিচ্ছে না টিকিট, অর্থাৎ আমাকে কাউন্টারে লাইন দিয়ে কাটতে হবে। এটিভিএম মেশিনে এসি লোকালের টিকিট পেলাম না, তাই কাউন্টারে দাঁড়িয়ে পড়লাম। এখানেও কিন্তু কিউআর কোডে আপনারা স্ক্যান করে অনলাইন পেমেন্টও করতে পারবেন। দেখুন, লেখাও রয়েছে। কাউন্টার থেকে কৃষ্ণনগর যাওয়ার এসি লোকাল একটা টিকিট কেটে নিলাম, ভাড়া পড়লো 140 টাকা। এখানে স্ক্রিন রয়েছে দেখুন, কৃষ্ণনগর এসি লোকাল 31,845 দেবে 8 নম্বর প্ল্যাটফর্মে। চলুন, 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজকে। বাইরে যে গেটটা দেখালাম সেদিক থেকে একদম সোজা ঢুকলেই হচ্ছে এই 7 নম্বর 8 নম্বর প্ল্যাটফর্ম। আজকে দিয়েছে 8 নম্বরে, 7 নম্বরেও কিন্তু দেয়। ঘড়িতে অলরেডি 9:44। একেবারে সম্পূর্ণ আলাদা ধরনের একটা এক্সপিরিয়েন্স করব আজকে। যখন উদ্বোধন হয়েছিল তখন উঠতে পারিনি, তো কী হয়েছে, আজকে জার্নিটা করে সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারবো। একেবারে প্ল্যাটফর্মের সামনের দিকে কিন্তু বেশ মানুষজন দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনে ওঠার জন্য। তবে আমি চলে এলাম একটু পিছনের দিকে, কারণ পিছনের দিকে স্বভাবতই ফাঁকা আছে, ভালোভাবে ভিডিও করতে পারবো আর কি। চলুন, ট্রেন কিন্তু আসছে, প্ল্যাটফর্মে দিচ্ছে। ট্রেন দিয়ে দিয়েছে, দাঁড়ালেই ভিতরে প্রবেশ করব। আর দরজা তো দেখেইছেন আপনারা বহু ভিডিও এর আগে, এর দরজা কিন্তু বন্দে ভারতের মতো, একবার বন্ধ হয়ে গেলে ওঠার কোনো কেসই নেই। চলুন তাহলে এই শিয়ালদহ কৃষ্ণনগর এসি লোকালের ইন্টেরিয়রটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, ভিতরে কিছুটা এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট, উপরে লাগেজ রাখার জায়গা, এসির সাথে অবশ্যই রয়েছে ফ্যান, এবং এই যে হ্যান্ড গ্রিপগুলো কিছুটা এই ধরনের। এখানে ডিসপ্লে রয়েছে কোন স্টেশনে কটার সময় যাচ্ছে সেই সব দেখানোর জন্য। তাছাড়াও দেখুন, সিসিটিভি ক্যামেরা রয়েছে, সবসময় সার্ভিলেন্স হবে। আর মোট 12টা কোচের মধ্যে 10টা কোচ আপনারা পরপর এই ধরনের পেয়ে যাবেন, এবং একেবারে সামনের কোচটা ও একেবারে পিছনের কোচটার কালার আলাদা, কারণ এই দুটো কোচ হচ্ছে লেডিস কোচ। অর্থাৎ 12টা কোচের মধ্যে 2টো লেডিস কোচ এবং 10টা হচ্ছে জেনারেল কোচ, যেখানে সবাই ট্রাভেল করতে পারবে, জেন্টস ও লেডিস। বন্দে ভারতের মতো এই ট্রেনেও দেওয়া রয়েছে কিন্তু টক ব্যাগ সিস্টেম। আপনারা পুশ করে কোনো এমার্জেন্সি হলে পাইলটের সাথে কথা বলতে পারেন। আর যেহেতু এখন এই দিকে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই দিকের দরজা খুলেছে, স্বভাবতই এদিকের দরজা বন্ধ। দরজাগুলো পাশাপাশি একদম মেট্রো রেলের মতো খোলে। শিয়ালদাহ থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। এই ট্রেনের স্টপেজ রয়েছে টোটাল 12টা। সকাল 9:48 শিয়ালদাহ থেকে ছেড়ে 12:07 কৃষ্ণনগরে পৌঁছায়, অর্থাৎ 2 ঘন্টা 20 থেকে 22 মিনিট সময় লাগে। বন্ধুরা, ঘড়িতে সময় সকাল 9:57 এবং এসি ইউমিউ লোকাল রওনা দিল কৃষ্ণনগরের উদ্দেশ্যে শিয়ালদাহ থেকে। দেখুন, এখন আমাদের পাস কাটিয়ে চলে যাচ্ছে বারাণসী শিয়ালদাহ অমৃত ভারত এক্সপ্রেস। এখন আমরা প্রবেশ করছি এই ট্রেনের প্রথম স্টপেজ বিধাননগর রোড। দেখুন, 1 মিনিট দাঁড়ানোর পর এরকম ইয়েলো লাইট ব্লিঙ্ক করবে এবং আওয়াজ হবে, তারপরে গেট বন্ধ হয়ে যাবে। আর গেট বন্ধ হয়ে গেলে কিছু করার নেই। দমদমে ঢোকার ঠিক আগে আমাদেরকে পাস কাটিয়ে শিয়ালদাহ ঢুকছে শিয়ালদাহ নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস। ঘড়িতে সময় 10:18 এবং ট্রেন প্রবেশ করলো দমদম জাংশনে। ওইদিকে প্ল্যাটফর্ম পড়েছে, প্ল্যাটফর্মে তো যথারীতি বেশ ভালো ভিড়। তবে আমার মনে হয় না বেশি মানুষজন এখান থেকে ট্রেনে উঠবে, এসি লোকালে খুব অল্প মানুষজনই উঠবে। ট্রেন দাঁড়ানোর পর লাইট ব্লিঙ্ক করলো এবং দরজা খুললো। আমার কোচে আপাতত একজন মানুষই উঠলো।
দমদম থেকে ছাড়ার পর ট্রেন কিন্তু বেশ জোরে যাচ্ছে। এরপরে স্টপেজ হচ্ছে বেলঘরিয়া, আপাতত 21 মিনিট লেটে চলছে এবং বেশ ভালো স্পিড মেনটেন করছে। ট্রেন প্রবেশ করলো আমাদের বেলঘরিয়াতে, আর প্রত্যেকটা স্টপেজই কিন্তু বাম দিকে পড়ছে। আমি বসে রয়েছি ডান দিকে, প্রত্যেকটা স্টপেজই পড়ছে বাম দিকে। এই রয়েছে বেলঘরিয়া, আর প্রত্যেকটা স্টেশনে স্টপেজ রয়েছে এই ট্রেনের মাত্র 1 মিনিট করে। সিগন্যাল ক্লিয়ার না থাকার জন্য বেলঘরিয়াতে 2 মিনিটের উপরে ট্রেন দাঁড়ালো। বেলঘরিয়া থেকে এখন ছেড়ে দিল এবং এরপরে দাঁড়াবে হচ্ছে সোদপুরে। ট্রেন প্রবেশ করলো সোদপুর স্টেশনে এবং সোদপুর স্টেশনেও প্ল্যাটফর্ম পড়বে অবশ্যই বাম দিকে। সোদপুর থেকে ছাড়ার পর মাত্র 2 কিলোমিটার ভেতরেই পড়ে খড়দা, আর এখন আমাদের ট্রেন খড়দায় দাঁড়িয়েছে। হ্যাঁ, অবশ্যই খড়দায় এই ট্রেনের অফিসিয়াল হল্ট রয়েছে মাত্র 1 মিনিট। এই ট্রেনে কিন্তু প্রত্যেক কামরার ঠিক সামনে এই ধরনের ডিসপ্লে রয়েছে, যেখানে পরবর্তী স্টেশন, গন্তব্য এবং সময় সব কিছু দেখাবে। এবং একটা কোচ থেকে যখন আপনারা অপর কোচে যাবেন, সেই স্পেসের ওখানে অনেকটা স্পেস ফাঁকা রয়েছে। ওইখানে যদি একটা টয়লেট হয়ে যেত, এই 2-2.5 ঘন্টা জার্নিতে জমে যেত। এই জাস্ট একটা সিট যদি বাদ যেত আর এই স্পেসটায় যদি একটা টয়লেট হতো, প্রত্যেকটা কোচে একটা করেই যদি হতো, আমার মতে বেশ ভালো হতো। আর ট্রেন এখন ভালো স্পিডে চলছে, একেবারে 70 আপ। ঘড়িতে সময় 10:42 এবং আমরা প্রবেশ করলাম ব্যারাকপুরে। ব্যারাকপুর কিসের জন্য বিখ্যাত তো সবাই জানেন। হ্যাঁ, দাদা বৌদির বিরিয়ানি। প্রত্যেকটা স্টেশন থেকে মানুষজন উঠছে এবং মানুষজন নামছে। একটা জিনিস ভালো দেখলাম যে টিটি কিন্তু কন্টিনিউয়াসলি টিকিট চেক করে যাচ্ছে এবং এই ট্রেনে আরপিএফ স্টাফও কিন্তু ঘোরাঘুরি করছে। শিয়ালদাহ থেকে 22 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে 6টা স্টেশনে স্টপেজ হয়ে এই ট্রেন চলে এলো ব্যারাকপুরে। ব্যারাকপুরের পরে কন্টিনিউ এই ট্রেন 8 কিলোমিটার চলে দাঁড়াবে শ্যামনগর স্টেশনে। তার মাঝখানে 2টো স্টেশন পড়বে, যে স্টেশনে এই ট্রেন দাঁড়াবে না, পলতা ও ইছাপুর। ঘড়িতে সময় সকাল 10:50 এবং আমরা প্রবেশ করলাম শ্যামনগরে। শ্যামনগরে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশ করেছে এবং প্ল্যাটফর্ম পড়েছে ডান দিকে। ঘড়িতে সময় সকাল 10:59 এবং ট্রেন প্রবেশ করলো বড়মার শহর নৈহাটি জংশনে। নৈহাটি 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে এবং এখানেও স্টপেজ রয়েছে 1 মিনিট, সুতরাং নামবো না। বড়মার শহরে এই প্রথমবার এলাম, অবশ্যই এর পরের বারে এসে বড় মায়ের দর্শন করে যাব। ঘড়িতে সময় সকাল 11:07 এবং কাঁচরাপাড়া স্টেশনে প্রবেশ করলো আমাদের ট্রেন। কাঁচরাপাড়াতে দেখুন দুদিকেই প্ল্যাটফর্ম, অর্থাৎ 8 মিনিট লেটে ট্রেন প্রবেশ করেছে এবং দুদিকেই কিন্তু দরজা খুলে গেছে এই কাঁচরাপাড়াতে। আর কাঁচরাপাড়া নামটা শুনলেই কি মনে পড়ে বলুন তো? হ্যাঁ, ফুচকা গ্রাম। কাঁচরাপাড়ার পরে এই ট্রেন দাঁড়াবে কল্যাণীতে। আর কল্যাণী কিসের জন্য বিখ্যাত আপনারা তো সবাই জানেন, বলার কথা নয়। আর শিয়ালদাহ থেকে কল্যাণীর দূরত্ব হচ্ছে টোটাল 48 কিলোমিটার। এই এসি ইএমইউ লোকালের সাসপেন্সার কিন্তু খুব ভালো। দেখুন ট্রেন বেশ ভালো স্পিডে চলছে এবং আমি হাঁটাচলা করছি, কোনো রকম জার্কিং বা কোনো রকম কিছু আমার হচ্ছে না, কিন্তু আরাম করে এক জায়গায় একদম স্টেভাবে আমি দাঁড়িয়ে থাকতে পারছি। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু কোনো কথাই হবে না, এই এসি ইএমইউ লোকালের সাসপেন্সার কিন্তু দারুণ। ঘড়িতে সময় সকাল 11:12, নির্ধারিত সময় থেকে 7 মিনিট লেটে আমাদের ট্রেন প্রবেশ করলো কল্যাণীতে। কল্যাণীর পরে এই ট্রেন নন স্টপ 14 কিলোমিটার গিয়ে দাঁড়াবে হচ্ছে চাকদা স্টেশনে। চাকদার পরে রানাঘাট, তারপরে কিন্তু একেবারে নন স্টপ কৃষ্ণনগর সিটি জাংশন। কল্যাণী পেরোনোর পর চাকদা পর্যন্ত যে এই 14 কিলোমিটার নন স্টপ ট্রেন ছুটছে একেবারে কিন্তু 99, 100, 101 স্পিডে। দেখুন শুধু। ট্রেন প্রবেশ করলো 10 মিনিট লেটে চাকদা স্টেশনে তার নির্ধারিত সময়ের। প্রত্যেক স্টেশনের মতো চাকদা স্টেশনেও 1 মিনিটের হল্ট, 1 মিনিটের পরেই দরজা বন্ধ হয়ে গেল। এই স্টেশনের পরে দাঁড়াবে একদম রানাঘাট জাংশনে, যার এখান থেকে দূরত্ব মাত্র 11 কিলোমিটার। আর এই চাকদা থেকে রানাঘাটের মধ্যে শুধুমাত্র একটাই স্টেশন রয়েছে যেটা এই ট্রেন স্কিপ করে যাবে, সেটা হচ্ছে পায়রাডাঙ্গা। স্কিপ করে গেলাম আমরা পায়রাডাঙ্গা স্টেশন। ঘড়িতে সময় 11:38, একদম নির্ধারিত সঠিক সময় সমস্ত লেট মেকআপ করে এসি ইএমইউ লোকাল প্রবেশ করলো রানাঘাট জংশনে। রানাঘাট থেকে ট্রেন ছেড়ে দেবে, 1 মিনিট স্টপেজ ছিল এবং এইখান থেকে ছাড়ার পর একেবারে নন স্টপ 27 কিলোমিটার গিয়ে আমাদের গন্তব্য স্টেশন কৃষ্ণনগর সিটি জাংশন।
যেহেতু এসি ট্রেন, কোনো হকার উঠবে না, জলও উঠছে না, আপনারা কিন্তু জল এবং খাবার দাবার কিনে অবশ্যই সাথে ফ্যামিলি বাচ্চা কাচ্চা থাকলে সেগুলো নিয়ে উঠবেন, আপনাদেরই ভালো হবে। কারণ প্রত্যেকটা স্টেশনে 1 মিনিট স্টপেজ, বেশিক্ষণ দাঁড়াবে না, নেমে কিছু কিনতে গেলে ট্রেন কিন্তু মিস হয়ে যেতে পারে। ঘড়িতে সময় সকাল 12:04। নির্ধারিত সময় থেকে 3 মিনিট আগে কৃষ্ণনগর সিটি জাংশনে প্রবেশ করলো শিয়ালদাহ কৃষ্ণনগর এসি ইয়মিউ। বন্ধুরা, সকাল 12:05 এবং আমরা নেমে পড়লাম কৃষ্ণনগর সিটি জাংশনে এই এসি লোকাল থেকে। এই এসি লোকালটা এখন চলে যাবে কারশেডে এবং দুপুর 1:30 আবার কিন্তু এই কৃষ্ণনগর থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। অবশ্যই যারা আপনারা মায়াপুর ঘুরতে আসার প্ল্যান করছেন, সকাল 9:48 আপনারা কিন্তু শিয়ালদাহ থেকে এই ট্রেন ধরে চলে আসতে পারেন। মোটামুটি 12:05 নেমে যাবেন এখানে কৃষ্ণনগরে। এখান থেকে মায়াপুরে গিয়ে একদিন ঘুরে থাকুন, পরের দিনে আবার মায়াপুরে হোটেল থেকে চেক আউট করে দুপুর 1:30 এই ট্রেনটা ধরে আপনারা শিয়ালদা চলে যেতে পারেন। ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য একেবারে পারফেক্ট। ভাড়াটা অবশ্যই একটুখানি বেশি, কিন্তু দারুণ জার্নি হবে আপনাদের। এসি লোকাল কৃষ্ণনগর সিটি জাংশনে ঢুকেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দেখুন ফুট ওভারব্রিজ আছে। এই ওভারব্রিজ থেকে গিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের কাছ থেকে ওই যে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে বাইরে বেরোবো। চলুন। আচ্ছা, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুট ওভারব্রিজ দিয়ে এই দিকে এলাম। আমি একটু ভুল বলেছিলাম, এটা টিকিট কাউন্টার নয়, শৌচালয়। আর ঠিক এই প্ল্যাটফর্মের একদম শেষ থেকে নিচে নামলেই দেখুন অটো, টোটো, বিভিন্ন ধরনের স্ট্যান্ড রয়েছে। দেখি ডাইরেক্ট কি পাই, বাস না অটো না টোটো। আচ্ছা, এই যে অটো টোটো স্ট্যান্ড রয়েছে, এইখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার আপনারা কিন্তু টোটো পেয়ে যাবেন। বাস স্ট্যান্ড এবং ডাইরেক্ট মায়াপুর মন্দির বলছে 100 টাকা ভাড়া এবং বাস স্ট্যান্ড বলছে মোটামুটি 10 টাকা ভাড়া। চলুন বাস স্ট্যান্ডে যাই। চলুন, এইখান থেকে মোটামুটি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য টোটোতে উঠে পড়লাম। স্টেশনের বাইরে থেকে ডাইরেক্ট মন্দিরের বাস পাবেন না, তবে স্টেশনের বাইরে থেকে ডাইরেক্ট মন্দিরে যাওয়ার জন্য টোটো পেয়ে যাচ্ছি। স্টেশন থেকে টোটো করে 1 কিলোমিটারও এলাম না, টোটো দাদা আমাকে নামিয়ে দিল নদের মোড়ে। এই মোড়ে বললো সেই সামনে গিয়েই মন্দিরের বাস পেয়ে যাবে। আমার থেকে ভাড়া নিল 10 টাকা। চলুন বাস পাই নাকি দেখি। ওই মোড় থেকে জাস্ট বাঁ দিকে ঢুকলাম আর দেখুন মায়াপুর ইস্কনের বাস দাঁড়িয়ে রয়েছে। এই বাসে করে একদম মন্দির চলে যেতে পারবো। বাসটা কিন্তু এক্ষুনি ছাড়বে, ভিতরে বেশি ভিড় নেই, উঠে বসে পড়ি চলুন। আর এইখান থেকে মায়াপুর মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 18 কিলোমিটার। এই দেখুন মায়াপুর যাবে এই বাস, আর এই হচ্ছে বাসের ইন্টেরিয়র। চলুন ওঠা যাক। 12:33 নদের মোড় থেকে বাস ছেড়ে চললো মায়াপুর ইস্কনের দিকে। দেখি কতক্ষণ সময় লাগে। আচ্ছা, এই বাস কিন্তু একেবারে হুলোরঘাট পর্যন্ত যাবে, অর্থাৎ মন্দির ফেলে, এবং হুলোরঘাটের কাছেই আমাদের আগে থেকে বুক করা হোটেল। যেহেতু যেতে যেতে বেশ দূর হয়ে যাবে, সুতরাং মন্দিরের কাছে আমি নামবো না, একেবারে চলে যাব সোজা আগে হুলোরঘাটের কাছে আমাদের হোটেলে, তারপরে মন্দিরে আসবো একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে। ঘড়িতে সময় দুপুর 1:38 আর আমরা প্রবেশ করলাম মায়াপুর ইস্কন মন্দিরের কাছাকাছি। এই সেই মোড় ঘুরলে একদম মন্দিরের সুন্দর চকচকে দৃশ্য দেখতে পাওয়া যায়। সামনেই হচ্ছে মন্দির। এই দেখুন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এই হচ্ছে মূল গেট, যেখান থেকে মন্দিরে প্রবেশ করতে হয়, এবং এখানে যারা নামার নেমে পড়ছে। তবে আমরা যাব ঘাটে, একদম হুলোর ঘাটে। ওই দেখুন ভোগের কুপনের কাউন্টার কিন্তু এখনও খোলা রয়েছে। আমি বাইরের গেট থেকেই দেখতে পাচ্ছি যে সমস্ত মানুষজন ভোগ খাবেন, এখনও কিন্তু কাউন্টার খোলা রয়েছে। ঘড়িতে সময় দুপুর 1:40। মায়াপুর ইস্কন মন্দির থেকে হুলোর ঘাট বা হুলোর ঘাট থেকে মায়াপুর ইস্কন মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 1 কিলোমিটার। তবে প্রচুর শয়ে শয়ে টোটো রয়েছে, মাত্র 10 টাকা ভাড়া দিয়ে আপনারা আপ অ্যান্ড ডাউন করতে পারেন। আমরা তো হেঁটে হেঁটেই যাওয়া আসা করি, অসুবিধা হয় না। বয়স্ক মানুষ বা বাচ্চা কাচ্চাদের জন্য অবশ্যই টোটোর ব্যবস্থা রয়েছে, মাত্র 10 টাকা। এই যে 1 থেকে 1.5 মিনিটের ভিতরেই আমরা চলে এলাম মায়াপুর ইস্কন মন্দির থেকে
হুলোর ঘাটে। বন্ধুরা এই দেখুন, বাসে করে এসে আমি ঠিক বাস স্ট্যান্ডে নামলাম। এটা হচ্ছে হুলোর ঘাট বাস স্ট্যান্ড। দেখুন এই ঘাটটা হচ্ছে স্বরূপগঞ্জ ও কৃষ্ণনগর যাওয়ার, এবং ঠিক এই দিক দিয়ে চলে গেলে নবদ্বীপ যাওয়ার ঘাট আপনারা পেয়ে যাবেন। আর হোটেল হচ্ছে, আমরা যেই হোটেলে আজকে থাকবো সেই হোটেলটা হচ্ছে এই দেখুন, সানশাইন ভিলা, যেখানে এসি নন এসি রুম পাবেন উইথ অ্যাটাচ বাথরুম এবং নিজস্ব কিন্তু কার পার্কিং রয়েছে। এবং এনাদেরই একটা পুরনো বিল্ডিং রয়েছে যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল ও যাত্রী নিবাস। এখানে মোটামুটি 500 টাকায় আপনারা রুম পেয়ে যাবেন। আমি আজকে একটু ডিলাক্স রুমে থাকবো। প্রবেশপথটা দেখাই হোটেলে, চলুন। এই হচ্ছে প্রবেশপথ। এই দেখুন, এখানে প্রবেশ করলে বিস্তর জায়গা, যেখানে আপনারা নিজস্ব গাড়ি এনে পার্কিং করতে পারবেন। এই দেখুন গেস্ট এসেছে, গাড়ি পার্কিং করেছে এখানে। চলুন, এই দিকে হচ্ছে হোটেল। হোটেলের কিন্তু এখানে ব্যানার দেওয়া রয়েছে, হোটেল সানশাইন ভিলা। এই পথে গিয়ে বাম দিকে গেলে বা এই বিল্ডিংটার পিছনেই হচ্ছে হোটেল। আর এইখান থেকে জলঙ্গি নদীর সুন্দর ভিউ রয়েছে, দেখুন। ওহো, চলুন এই পথে গিয়ে এই বাম দিকে গেলেই হচ্ছে হোটেল। এই দেখুন বন্ধুরা, এই পথে সোজা এসে এই সোজা গিয়েই হচ্ছে হোটেল। বন্ধুরা এই হচ্ছে একেবারে নবনির্মিত হোটেল সানশাইন ভিলা। দেখুন পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। এবং এই দিক দিয়ে প্রবেশ করেই হচ্ছে প্রথমে এনাদের রিসেপশন এবং কমন করিডোর। এই হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশনে দাদা রয়েছে, আমরা ফর্মালিটিস করে তারপরে রুমে চলে যাব। দেখুন একেবারে যেহেতু নবনির্মিত, ফ্লোর কিন্তু দারুণ, সিসিটিভির ব্যবস্থা রয়েছে, তাছাড়া কিন্তু ফ্রি ওয়াইফাইও রয়েছে। চলুন আমাদের আইডিগুলো দিয়ে প্রথমে সমস্ত কিছু আমাদের ফর্মালিটিস কমপ্লিট করি, তারপরে রুমে গিয়ে রুম দেখাচ্ছি। দেখুন চেক ইন কিন্তু সকাল 10টা এবং চেক আউট সকাল 9টা। তাছাড়া এনাদের এখানে এলে আপনারা কিন্তু খাবার দাবারের ব্যবস্থাও পেয়ে যাবেন। এই হচ্ছে এনাদের মেনু কার্ড, দেখুন সমস্ত রকম খাবার দাবার রুমেতেই আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা সিঁড়ি পথে চলে এলাম এই হোটেলের সেকেন্ড ফ্লোরে। দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো। তারই সাথে আমরা যে রুমটা পেয়েছি সেটা হচ্ছে 214 নম্বর রুম, এবং প্রত্যেক ফ্লোরে কিন্তু দেখতে পাচ্ছি কমন একটা ওয়াশ বেসিন ও মিরর রয়েছে। চলুন আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে রুম। আমরা দুজন বন্ধু রয়েছি, তিনজনও শেয়ার করে আরাম করে থাকতে পারবো। রুমের কালার কম্বিনেশান, তার সাথে কিন্তু ডেকোরেশান অসাম। চেয়ার রয়েছে, কাভার্ড রয়েছে, তার সাথে টেবিল রয়েছে, দুটো কাভার্ড রয়েছে, এইদিকে একটা এইদিকে একটা। তারই সাথে অবশ্যই তো রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট। প্রত্যেকটা রুমে গিজার রয়েছে, আলাদা করে বলার নেই। বন্ধুরা অনেকটা জার্নি করে এসেছি, বেশ টায়ার্ড। চলুন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করব এই হোটেলেরই ডাইনিংয়ে বসে। বন্ধুরা ঘড়িতে সময় প্রায় দুপুর 2টো। এই হোটেলেই আমরা খাবার দাবার অর্ডার দিয়েছিলাম, একদম ডাইনিংয়ে দিয়ে গেছে। দাদাও বসে পড়েছে। আমরা দুজন যেহেতু রয়েছি, দু রকম নিয়েছি, চিকেন থালি একটা এবং একটা হচ্ছে ফিশ থালি। রেটটা তো আমি দিয়েই দিলাম স্ক্রিনে, কী কী রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এই দেখুন ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, সালাড রয়েছে, এখানে একটা তরকারি রয়েছে, তার সাথে এখানে একটা দেখতে পাচ্ছি চুনো মাছের তরকারি রয়েছে, দেখে বেশ লোভনীয় লাগছে। এখানে একটা রয়েছে এঁচোড় দিয়ে আলুর তরকারি, পাঁপড়, তার সাথে চাটনি, মিষ্টি, আর এখানে রয়েছে কিন্তু মাছ, আর দাদা নিয়েছে এখানে কিন্তু চিকেন। ভাবছিলাম খেতে খেতে ভিডিও করব না, খাবার দাবারের এত সুন্দর টেস্ট, না ভিডিও করে পারলাম না। আর বিশেষ করে এই যে জলঙ্গি নদীর একেবারে টাটকা মোরলা মাছের ঝালটা জাস্ট অসাধারণ। শুধু এটা নয়, প্রত্যেকটা খাবার দাবারের টেস্ট জাস্ট অসাধারণ। আমি তো ফিশ থালি নিয়েছি মাত্র 180 টাকা দামে। এই খাবার দাবারের কোয়ালিটি অন্য জায়গার সাথে ম্যাচ করা একদম যাবেই না, অসাধারণ। যেহেতু সকাল থেকে বেশ জার্নি হয়েছিল, তাই হোটেলে এসে চেক ইন করে প্রথমে লাঞ্চটা করেই শুয়ে পড়েছিলাম। এখন অলরেডি ঘড়িতে সময় সন্ধ্যে 6টা, রেডি হয়ে নিয়েছি কারণ মন্দির যেতে হবে। চলুন মন্দির যাওয়া যাক। হোটেল থেকে বেরিয়ে কোনো টোটো করলাম না, পায়ে হেঁটে মিনিট 5 ভিতরেই চলে এলাম মায়াপুর ইস্কনের মেন গেটের সামনে। চলুন ভিতরে প্রবেশ করি। বন্ধুরা এই হচ্ছে মায়াপুর ইস্কনের গেট নম্বর 1 বা মেন গেট। এই দেখুন মূল গেট থেকে প্রবেশ করেই বাম দিকে হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন কেন্দ্র। এই দেখুন গদা ভবনের রাতের কুপন কিন্তু 50 টাকা। কী কী রয়েছে লেখা রয়েছে। বন্ধুরা এই মন্দিরের সামনেই ঠিক হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির। তবে এই সমাধি মন্দিরে প্রবেশ করার জন্য আপনাদের কিন্তু এই যে সামনে কাউন্টার রয়েছে, সমস্ত কিছু জমা রেখে ভিতরে ঢুকতে হবে।
যেমন স্মার্ট ওয়াচ থেকে শুরু করে মোবাইল, ক্যামেরা, অবশ্যই জুতো, সমস্ত কিছু জমা রেখে এইখান দিয়ে লাইন দিয়ে ঠিক এইখানটা করে চেক করা হয়। মহিলাদের আলাদা এবং পুরুষদের আলাদা চেক করে তবে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। আর এই হচ্ছে সমাধি মন্দির। আমরা এই দিক দিয়ে প্রভুপাদের সমাধি মন্দিরের সামনে দিয়ে চলে এলাম এবং এলেই ডান হাতে দেখতে পাবেন মুভির থিয়েটার। হ্যাঁ, এখানে কিন্তু 3D শো দেখানো হয় সকালের দিকে। টাইমিংটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। মুভি থিয়েটারের সামনে থেকে একটুখানি চলে এলাম, এই হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট এবং ঠিক তার উল্টো দিকেই রয়েছে গৌরাঙ্গ কুঠির। হ্যাঁ, এইখানে মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা থাকতে পারবেন। তবে এখানে সব ঘরগুলোই কিন্তু এই ধরনের দরমার ঘর। বন্ধুরা, এই হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট। বন্ধুরা, গোবিন্দাসের ঠিক সামনে বসেছে দেখুন নিত্যানন্দ মার্কেট, গৌর পূর্ণিমা 2026-এর মহোৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের দোকান ভিতরে বসেছে এবং সুন্দরভাবে সাজানো গোছানো। তবে বেশিরভাগই দেখতে পাচ্ছি জামা কাপড়ের দোকান রয়েছে এবং অবশ্যই তুলসীর মালা টালার দোকান রয়েছে। তারপরে প্রভু শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের জামা কাপড় সাজগোজের দোকান রয়েছে এবং সেই ঠিক সামনে রয়েছে প্রসাদম। বিভিন্ন ধরনের খাবার দাবার আপনারা ওইখান থেকে কিনে খেতে পারেন। অবশ্যই ইস্কনের ভিতরে সব জায়গায় আপনারা ভেজ পাবেন। গোবিন্দাসের সামনে দিয়ে ঠিক চলে এলাম কোচ বিল্ডিংয়ের সামনে, কোচ ভবন, এবং তার পাশেই হচ্ছে চন্দ্রোদয় মন্দির। যেই মন্দিরে প্রবেশ করে আমি এখন ভগবানের দর্শন করব। তবে এই মন্দিরে প্রবেশ করতে গেলে সমস্ত কিছু ইলেকট্রনিক গ্যাজেটস, জুতো আপনাদেরকে বাইরে রেখে প্রবেশ করতে হবে। চলুন ভিতরে ঢুকে ভগবানের দর্শন সেরে আসি। ভিতরে প্রবেশ করে দর্শন করলাম এবং ভিতরের পরিবেশ বলার মতো নয়, মানে বেরোনোর ইচ্ছা করবে না বাইরে। দর্শন করলাম এবং প্রসাদ নিয়ে এলাম। চলুন প্রসাদটা খাওয়া যাক। বন্ধুরা, ভিতরে যে হরিনাম হচ্ছে এবং সমস্ত দৃশ্য এই বাইরে দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন। বাইরে বড় স্ক্রিন লাগানো রয়েছে। এই দেখুন বন্ধুরা ভিতরের পরিবেশটা। মন্দিরের বাইরে বড় স্ক্রিন লাগানো রয়েছে, আপনারা বাইরে থেকেও দেখতে পারবেন। দেখুন ভিতরের পরিবেশটা এত সুন্দর, ভিতরে প্রবেশ করলে বেরোতে ইচ্ছা করবে না। মন্দিরের বাইরে সুন্দর এই ফুলের গাছগুলো লাগানো হয়েছে, দেখে মন ভরে যাবে। মন্দির থেকে আমরা এখন হোটেলের পথে ফিরছি। রাস্তার ধারে প্রচুর নতুন নতুন দোকান হয়েছে। দেখতে পাচ্ছি যে পুরীর খাজা, সেই সমস্ত কিছু এখানে তৈরি হচ্ছে। আর প্রচুর লেহেঙ্গার দোকান দেখতে পাচ্ছি। সকালে মন্দির যাওয়ার পথে নিয়ে নিলাম চা। ইস্কন মন্দির যাওয়ার পথে বাম দিকে দেখতে পেলাম দেখুন শ্রী মায়াপুর অরুণোদয় মন্দির এবং সামনে দেখতে পেলাম নদী মতো রয়েছে, যার জন্য ভিতরে প্রবেশ করলাম। চলুন চলুন ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে মন্দির এবং এই দিকে রয়েছে নদী। বাহ, এই রয়েছেন মা গঙ্গা। বন্ধুরা, আবারও হোটেল থেকে পায়ে হেঁটে সকাল সকাল চলে এলাম মায়াপুরে ইস্কন মন্দিরের ঠিক গেট নম্বর 1 বা মেইন গেটের সামনে। চলুন ভিতরে প্রবেশ করি। মূল গেট থেকে প্রবেশ করার পর ডান দিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন, তার পাশে ঠিক নতুন চন্দ্রোদয় মন্দির এবং এর ঠিক পিছন দিকেই হচ্ছে পুরনো চন্দ্রোদয় মন্দির, যেখানে ভগবানের মূর্তি রাখা রয়েছে। এবং প্রবেশ করেই ডান হাতে পেয়ে যাবেন সমস্ত যে ভবন রয়েছে সেখানের ভোগের কাউন্টার। এই দিকে সকালবেলায় ব্রেকফাস্ট করানো হয়, ওখানেও একটা কাউন্টার রয়েছে। সকালবেলায় মোটামুটি 10টা থেকে খাওয়ানো হয়, সেখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই দিকে বিভিন্ন ধরনের দোকানপাতি রয়েছে। আর ঠিক এইটা হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির।
মন্দির ঘুরে আবার ভগবানের দর্শন করে মন্দিরের সামনে থেকে একটা টোটো ভাড়া করে 10 টাকার বিনিময়ে আমরা চলে এলাম আমাদের হোটেলে। তো মোটামুটি আপনাদের রুম প্রাইসটা কত থেকে শুরু হচ্ছে দাদা? আমাদের নরমালি 1250 থেকে স্টার্ট আছে। আচ্ছা, 1250 থেকে স্টার্ট হচ্ছে। মোটামুটি সমস্ত ক্যাটাগরি রুম রয়েছে। আচ্ছা, আমাদের সবই ডিলাক্স প্রিমিয়াম ক্যাটাগরি আছে। এবার যারা নন এসি নিচ্ছে সেই ক্ষেত্রে নন এসি করে আমাদের সেই রেট। তাছাড়াও সিঙ্গেল বেড, ডাবল বেড তো রয়েইছে। সব রয়েছে। আর মোটামুটি আপনাদের রেস্টুরেন্টের কি ব্যবস্থা রয়েছে? রেস্টুরেন্টে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে মেনু চার্ট আমাদের রয়েছে, দেখতে পারবেন। আচ্ছা, মেনু চার্টটা আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি রুম সার্ভিস পেয়ে যাবে সবাই ঘরে বসে। অল টাইম ফুল সার্ভিস আছে। আচ্ছা, আর মোটামুটি আপনাদের তো দেখলাম একদম হুলোর ঘাটের পাশেই হচ্ছে হোটেল। তাছাড়া আপনাদের ছাদ থেকে সুন্দর মন্দিরের ভিউ পাওয়া যায়, ট্রি হাউসের ভিউ পাওয়া যায়, সুন্দর নদীর ভিউ পাওয়া যায়, সব মিলিয়ে একেবারে দারুণ। আর মায়াপুরের বুকে এই রকম ডিলাক্স হোটেল নেই বললেই চলে, তাই না দাদা? আমার কাছে আমি যেটুকু পেরেছি যথেষ্ট ভালো করেছি। আচ্ছা। পাবলিকের কাছে সেটা একদম দাদা, মানুষজন বুক করলে কিভাবে বুক করবে সেটা একটু বলে দিন। আচ্ছা, আমাদের ফোনের মারফত বুকিংটা হয় বেশিরভাগ। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুক বা কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বুকিংটা নিই। আচ্ছা, মোটামুটি হোয়াটসঅ্যাপে মানুষজন হাই করলে আপনারা রুমের ছবি, রেট সমস্ত কিছু পাঠিয়ে দেবেন। আর বুক করতে গেলে কী নাম্বারে বুক করতে হবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর বুকিং করার সময় কত টাকা কি পেমেন্ট করতে হয়? 50% আমাদের অ্যাডভান্স করতে হবে। আচ্ছা। প্রথমে রুমের ছবি পাঠানো হবে, তার যদি পছন্দ হয় আচ্ছা, আচ্ছা। কিউআর কোড পাঠানো হবে, সেখানে আচ্ছা। উনি 50% অ্যাডভান্স করবেন, বাদ বাকিটা সাক্ষাতে বা হ্যান্ড টু হ্যান্ড আমাদের। আচ্ছা, ঠিক আছে। আমি নিজেও রয়েছি, আমার অভিজ্ঞতা এই হোটেলের সাথে খুবই ভালো। আমি অবশ্যই আপনাদের সবাইকে রেকমেন্ড করব আপনারা এই হোটেলে এসে মায়াপুরে থাকুন। বেশ ভালো দাদা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। মায়াপুর থেকে বাড়ি ফেরার সময় হোটেল থেকে বেরিয়ে আমি চলে আসি হুলোর ঘাটে। সেইখানে একটা 10 টাকা দিয়ে টিকিট কেটে নিই লঞ্চের। হ্যাঁ, নবদ্বীপে পার হব আমরা। লঞ্চে উঠে পড়লাম এবং নদী ও গঙ্গার এই সুন্দর মিলন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপে। নবদ্বীপে নেমে প্রচুর টোটো পেয়ে যাবেন আপনারা। সেই রকমই একটা টোটোয় উঠে পড়লাম। মাত্র 15 টাকা ভাড়া দিয়ে 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা নেমে পড়লাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আমি একটা 25 টাকা দিয়ে হাওড়া যাওয়ার টিকিট কেটে নিলাম এবং ট্রেনে উঠে পড়লাম। বন্ধুরা, এইভাবে আপনারা মায়াপুর প্ল্যান করতে পারেন। আপনারা পারলে কিন্তু হাওড়া থেকে কম খরচায় এইভাবে মায়াপুর যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বেশ সুবিধা হবে। আমি এসি লোকাল ট্রেন চড়বো বলে শিয়ালদাহ থেকে গিয়েছিলাম, তবে আমি প্রেফার করব অবশ্যই আপনারা হাওড়া থেকে গেলে অনেকটা সুবিধা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, মায়াপুর ভ্রমণের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।